চারদিকে ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে দূরে মিলিয়ে যাওয়া রাস্তা, কিংবা জঙ্গলের মাঝে প্লেন ওঠানামার রাস্তা, অথবা প্রাচীন টেরাকোটার মন্দিরের অপরূপ স্থাপত্য, কিংবা বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের উপর থেকে শিলাবতী নদীর পাড়ে সূর্যাস্তের শোভা, এসব কি আপনারাও দেখতে চান, যেতে চান সেখানে? তাহলে চোখ রাখুন আমাদের এই ভিডিওতে, যেখানে আমাদের লক্ষ্য জয়পুর ফরেস্ট হয়ে বিষ্ণুপুর ঘুরে গনগনি ট্রিপ। আর এবারের সঙ্গী কিন্তু আমরা দুজন, মানে আমি আর আমার বন্ধু সৈকত, আর তার সাথে আমার বাইক। তাহলে বেরোনো যাক। আমরা তো বেরিয়ে পড়লাম, কিন্তু আপনারা কিভাবে যাবেন সেটাও বলে দিচ্ছি। নিজের গাড়িতে বা বাইকে যদি কলকাতা থেকে আসেন, তাহলে ডানকুনি হয়ে আরামবাগের রাস্তা ধরে সোজা পৌঁছে যেতে পারেন জয়পুর ফরেস্ট। আর আরামবাগের রাস্তায় প্রচুর বাম্পার থাকলেও চারপাশের প্রাকৃতিক সবুজের শোভা আপনার মন কিন্তু কেড়ে নেবে। আর যদি বাসে আসতে চান, তাহলে কলকাতা থেকে বিষ্ণুপুরগামী যে কোনো বাস ধরলেই আপনাকে সেটা জয়পুর ফরেস্টের রাস্তা ধরেই নিয়ে যাবে। আর যদি ট্রেনে যেতে চান, তাহলে আপনার গন্তব্য হবে বিষ্ণুপুর স্টেশন। সেখান থেকে যে কোনো গাড়িতে চলে আসুন জয়পুর ফরেস্ট। যাই হোক, কথা অনেক হলো, এবার ব্রেকফাস্টের পালা, কারণ আমাদের খিদে পেয়েছে। কবে রেকর্ডিংটা অন করেছিলাম, এখনো 75 কিলোমিটার বাকি। পুরো গোটা রাস্তা, মানে আরামবাগ যাওয়ার পথে এই গোটা রাস্তাটায় কোথাও একটা রেস্টুরেন্ট পাইনি। শেষে একটা মিষ্টির দোকান দেখে মানে দেখলাম গরম গরম কচুরি ভাজা হচ্ছে, কচুরি খাচ্ছি। বাট একটা কথা বলতেই হবে, সেই সকাল 5:30টার সময় উঠে 6টায় বেরিয়েছি, এখন বাজে প্রায় 9:20, কিচ্ছু পেটে পড়েনি। এই কচুরি করছে, মানে কচুরিটাই এখন অমৃত মনে হচ্ছে। না, কচুরিটা অ্যাকচুয়ালি ভালো, কচুরিটা খুবই ভালো, এবং মানে আর তার উপরে খিদের মুখে খাচ্ছি, অমৃত মনে হচ্ছে। তারপরে আর কোনো কথা নেই। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে, যেখানে আজকের দিনটা আমাদের কাটানোর কথা। সেটা অন্য কোথাও নয়, আমাদের সবার পরিচিত বনলতা রিসর্টে। কলকাতা থেকে প্রায় 155 কিলোমিটার পাড়ি দিয়ে প্রথমবার বনলতা রিসর্টে এসে দেখলাম শুধু রিসর্ট নয়, গোটা একটা ফার্ম হাউস। আর প্রকৃতি এখানে রঙিন হয়ে ফুটে উঠেছে নানা রকম ফুলে। আর তার সাথে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মাছ ধরার জন্য পুকুর, কোয়েল, এমু, টার্কি, কি নেই এখানে। কিন্তু খাওয়া দাওয়া আর এর ভালো মন্দ সব বলবো, দেখতে থাকুন। একটা জিনিস কিন্তু এখানে ঠিক, যে এখানে একটা বিশাল বড় ক্যাম্পাসের উপরে এই বনলতা রিসর্ট তৈরি হয়েছে, এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মানে এখানকার সাজানো গোছানো আয়োজন, পরিবেশ সব কিছু কিন্তু প্রচণ্ড সুন্দর। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে এখানকার থাকা খাওয়ার কস্ট কিন্তু একটু তুলনামূলকভাবে বেশি। এটা আগে কম ছিল, কিন্তু এখন একটু বেশি হয়েছে। তো সেটা আমরা এখন ঢুকবো ভিতরে, তারপরে দেখব যে কীরকম কী আয়োজন, কতটা ভিতরের আয়োজন কীরকম। কিন্তু বাইরের আয়োজন কিন্তু অসম্ভব সুন্দর। চারদিকে এরকম ফুলের বাগান, তার সাথে বিভিন্ন রকম পশু, বিভিন্ন রকম পাখি এখানে রাখা রয়েছে, ভাবা যায় না, খুবই সুন্দর। মানে গোটা পুকুর ভর্তি মাগুর মাছ, যেদিকে তাকাচ্ছি সেখানেই লাফাচ্ছে। আর এখানে আরও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে বিশাল বিশাল রাক্ষুসে মাগুর মাছ আছে। মানে আমি জাস্ট দেখছি যে এরকম মাগুর মাছ আমি টিভিতে দেখেছি, যে এরকম রাক্ষুসে মাগুর মাছ, মানে যাকে বলে ক্যাটফিশ। বাট সেগুলোকে এরম সামনাসামনি এরম দেখা যায়, এটা ভাবিনি। এই দেখুন ভাই, মাথা এখানে, লেজা ওখানে, ওই মাথা, ওই দেখ, এটা লেজা, এটা পাখনা। এটা কিন্তু এখানে বিশাল বড় একটা নার্সারি, মানে শুধুমাত্র রিসর্ট নয়, রিসর্টের সাথে সাথে এটা কিন্তু একটা বিশাল বড় নার্সারি। এবং নার্সারিতে যেমন প্রচুর রং বেরঙের ফুল চাষ হয় এখানে, এবং শুধু এখানকার সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, ওনারা ফুল বিক্রিও করেন, মানে ফুলের যে গাছ তারা সেগুলো বিক্রিও করেন।
আরও একটা জিনিস সেটা হচ্ছে যে এখানে এই যে এপাশে দেখছেন এই যে সবজির চাষ হয়েছে পুরোপুরি, এখানে সবজি এগুলো সব কিছু এখানে কিন্তু চাষ হচ্ছে। এদের এখানকার যত যা কিছু সবজি যত যা আমরা এখানে খেয়ে থাকি সেগুলো কিন্তু সব এখান থেকেই আসে, বাইরে থেকে নয়। বাচ্চা চিলড্রেন্স পার্কের মতো দোলনার স্লিপ রাখা রয়েছে এখানে, অথচ এখানে লেখা রয়েছে যে দোলনায় চাপিতে গেলে 10 মিনিটে 10 টাকা দেবেন। যা বাবা, এ আবার কি কথা। হ্যাঁ, এবারে ব্যাপার যেটা হচ্ছে রুমটা নিয়ে কয়েকটা জিনিস একটু বলা যাক। এক, রুমের মধ্যে একটা আলনা রয়েছে। দ্বিতীয়ত এই হচ্ছে বিছানা, ওখানে একটা টেবিল, চেয়ারে সৈকত বসে আছে। 3টে চেয়ার দেখতে পাচ্ছি এখানে, সঙ্গে টিভি, এখানে একটা ছোট্ট ফ্রিজ অন করা নেই, চালালে চলবে। 4টে জলের বোতল দেওয়া আছে, কিন্তু এটা লোকাল জল, কাটা বোতল। আর তার সঙ্গে সঙ্গে এখানে একটা ওয়েস্ট বিন। আর এই হচ্ছে বাথরুম, কিন্তু বাথরুমের যা পজিশন দেখছি বাথরুম এখনও রেডি হয়নি। তো সেট আপ হচ্ছে, এখানে গিজার রয়েছে, শাওয়ার, কোমোড, আর এখানে একটা আয়না। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে সেট আপটা, যেখানে এখনও বাথরুম রেডি হয়নি, এটা হচ্ছে বিছানার অবস্থা আর কি। বিছানার এই রকম অবস্থা, এই হচ্ছে বালিশ, বিছানার চাদর হচ্ছে এই হচ্ছে ফুটো, ঠিক আছে। এবারে এইটা, এদিকে এসি আছে অবশ্য, এখান দিয়ে জানলা দিয়ে সমস্ত কিছু দেখা যায়, বাইরের সমস্ত পুরো ক্যাম্পাসটা দেখা যায়। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে এই ঘরটার চার্জ 3360 টাকা, তাও খাবার ছাড়া, মানে ওয়ে টু কস্টলি। সবই বুঝলাম, টমেটোর চাটনিতে চাল কুমড়োর বীজ প্রথমবার দেখলাম। ওই মাছের মতনই আর কি, যেমন মাছের মাংস খেয়েছিস? না, সরি, বাটার স্কচ কেন, ওই আর কি বাটার নান, পনির বাটার মশলা। বল, ব্যাপারটা আমি গুছিয়ে বলছি। ব্যাপারটা যেটা হচ্ছে যে মাছের কালিয়াটা খেয়ে মনে হয়নি যে ওটা মাছের কালিয়া, বেসিক্যালি ওই যে বললাম চিকেন বাটার মশলা, পনির বাটার মশলা গুলিয়ে বলছিলি তুই, চিকেন বাটার মশলা। এবার ব্যাপার যেটা হচ্ছে যে ও চাটনি খেতে গিয়ে চাটনির মধ্যেও দেখছে যে মানে টমেটোর চাটনির মধ্যে এত বড় বড় দানা, এত বড় বড় অর্গানিক হতে তো পারে। সেই কারণটার জন্য ওর বক্তব্য যেটা সেটা হচ্ছে যে এখানে এটার মধ্যে কি চাল কুমড়োর বীজ দেওয়া হয়েছে। কিন্তু বক্তব্য আরো যেটা আছে সেটা হচ্ছে যে সত্যি দেখে এগুলো কি, হ্যাঁ মানে এইগুলো কি জিনিস, মানে চাটনি কি আমারও কথা আটকে যাচ্ছে। কিন্তু বক্তব্য একটাই এখানে মেজর বক্তব্য যেটা, যাই হোক জোকস অ্যাপার্ট, মানে ইয়ার্কি ফাজলামি অনেক হলো। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে দেখুন, সাধারণ মধ্যবিত্ত মানুষ আমরা আসছি ঘুরতে। এবারে ঘুরতে এলে আমরা সাধারণত মন্দারমণি বলুন বা নর্থ বেঙ্গল বলুন, মানে সমুদ্রের দিকে বলুন বা নর্থ বেঙ্গলে মানে পাহাড়ের দিকে বলুন, সে সমস্ত জায়গায় যখন যাই তখন আমরা দেখেছি যে যেখানে আমরা থাকি সেখানকার অ্যারেঞ্জমেন্ট, সেখানকার খাওয়া দাওয়া সব কিছু কিন্তু ইনক্লুডেড, মানে রুম অ্যান্ড ফুডিং লজিং, মানে যেটাকে বলে আমাদের পাতি কথায় খাওয়া দাওয়া থাকা, এটা কিন্তু একসাথে ইনক্লুডেড পার হেড। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রুমের ভাড়া ইটসেলফ, 3300 রুমের ভাড়া এখানে হচ্ছে 3360 টাকা এই রুমটা, যেটা এই রুমটা 3360 টাকা ভাড়া, প্লাস হচ্ছে খাওয়া দাওয়ার এখানে কস্টিং, মিনিমাম কস্টিং শুরু হচ্ছে মোটামুটি 300 টাকা বা ইয়ে থেকে থালি, তার সঙ্গে অ্যাড হচ্ছে আরও অন্যান্য জিনিসপত্র, মানে খাবার, মানে মাছ নিলে আরও অন্য কস্ট, চিকেন নিলে অন্য কস্ট। এবার সেটা গিয়ে আলটিমেটলি কিন্তু যদি আমরা একদিনের হিসেবে দুটো মানুষ থাকি, তাহলে সেই হিসেবে আলটিমেটলি দেখা যাবে যে টোটাল ভাড়া গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে প্রায় 5000 থেকে 5500 টাকার উপরে। হয়তো এটা হতে পারে যে এখানে আরও অন্যান্য রুম আছে, সেখানকার ভাড়াও আলাদা, কিন্তু তাতেও আমার মনে হয় যেটা যে খাওয়া দাওয়ার ভাড়া, খাওয়া দাওয়ার কস্ট আলাদা এবং রুমের কস্ট আলাদা, এবং দুটোকে মিক্স করলে কিন্তু এটা অনেকটাই হিউজ হয়ে যায়, যতই আপনারা লো কস্টের রুম নিন না কেন। হ্যাঁ, ব্লগে অনেক সময় এরকমভাবে দেখানো, আমরা প্রচুর ব্লগে এটা দেখেছি, সেটা হচ্ছে যে দারুণ ব্যাপার। হ্যাঁ, অ্যাটমসফিয়ার হিসেবে মানে বাইরের যে সমস্ত পরিবেশ, সেই পরিবেশ হিসেবে কিন্তু জায়গাটা ভালো, খারাপ না। কিন্তু যদি আপনি কস্টের দিক থেকে বলেন তাহলে আমি বলবো কস্ট কিন্তু হাই। ভাই দেখলি কতগুলো এমু? হ্যাঁ, রাজপাল যাদব আর কুমারও খেমু। এমুর সাথে খেমু মেলাচ্ছে। লাঞ্চের পরে আমরাও বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য ছিল একটু জঙ্গলের ভিতর দিয়ে চারদিক ঘুরে দেখা। হলো তাই। সবুজের মধ্যে দিয়ে এগোতে এগোতে চোখে পড়লো একটা রেল লাইন, আর তার পাশে
বন্ধ থাকা একটা জঙ্গল ওয়াচ টাওয়ার। আর সেটা পেরিয়ে লাল মাটির আঁকাবাঁকা জঙ্গলের রাস্তা ধরে সূর্যাস্ত দেখতে দেখতে বেশ কিছুটা এগিয়েই আমরা পেয়ে গেলাম জয়পুরের সেই বিখ্যাত জায়গা চাতাল। এখন এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হয়তো জয়পুর ফরেস্টের ব্লগের সুবাদে অনেকেই দেখেছেন। এই জায়গাটাকে স্থানীয়রা বলেন চাতাল, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পরিত্যক্ত ব্রিটিশ এরোড্রোম। কারণ এই জায়গাটাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনী এখানে প্লেন নামাতো, এবং এই কারণের জন্য এই যে সামনে যে স্ট্রেচটা দেখছেন, এই স্ট্রেচটা কিন্তু মোটামুটি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার টানা। আমরা এসেছি ওই দিকটা থেকে এসে ওই দিকটা স্টার্টিং, ওই দিকটা থেকে এসে আমরা এই এন্ডে এসে দাঁড়িয়েছি এইখানটাতে। এখানে যদি জয়পুর ফরেস্টে যদি আপনারা আসেন, এই স্ট্রেচটাতে আসবেন। স্পেসিফিক্যালি বিশেষ করে যারা মোটো ব্লগিং করছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব পারফেক্ট। মানে এত সুন্দর স্ট্রেচ সহজে পাওয়া যায় না, যদিও মাঝখানে কিছু কিছু জায়গায় গাছ গজিয়ে গেছে, কিন্তু তাও আমি বলবো যে এত সুন্দর স্ট্রেচ কিন্তু সহজে পাওয়া যায় না যারা মোটো ব্লগিং করছেন তাদের জন্য। বাট অন্যরাও আসতে পারেন, দারুণ জায়গা, দেখতে ভালো লাগবে। আর বিশেষ করে এই জায়গাটা থেকে যে সূর্যাস্তটা হয়, সূর্যাস্তের সময় কিন্তু এই জায়গাটা দেখতে দারুণ লাগে। আমি একটু আগে দাঁড়িয়েছিলাম ওই তলাটা দিয়ে, ওইখানটা দিয়ে সূর্য দেখা যাচ্ছে, ওই একটু আগে সূর্যটা ওখানে ছিল, সানসেটটা হচ্ছিল, দেখতে দারুণ লাগছিল। তো সেই জন্য বলছিলাম যে যারা জয়পুর ফরেস্টে আসছেন তারা কিন্তু অবশ্যই এখানটাতে ঘুরে যেতে পারেন। বেশিক্ষণ সময় লাগবে না, খুব বেশি হলে 30 থেকে 40 মিনিটের মধ্যে আপনারা এখানে পৌঁছে যাবেন। পরদিন ব্রেকফাস্ট সেরে আমরা চললাম বিষ্ণুপুরের দিকে। জয়পুর জঙ্গলের পথ ধরে রিসর্ট থেকে প্রায় 14 কিলোমিটার গেলেই কিন্তু বিষ্ণুপুর। তবে সকালবেলার এই সবুজ আর রোদের এই মাখামাখি আর ঘন নীল আকাশের লুকোচুরি, এইটা একটু উপভোগ করবো না? অগত্যা দাঁড়িয়ে গেলাম জঙ্গলের মাঝখানে। আশেপাশে যা দেখছেন এদিকে, এটা কিন্তু পুরোটাই জয়পুর ফরেস্ট। আর মোটামুটি এখান থেকে, এই যেখান থেকে জয়পুর শুরু হচ্ছে, মানে ওই যে মোড়টা, যে মোড়ে আমাদের বনলতা রিসর্ট ছিল, বনলতা রিসর্ট থেকে বেরিয়ে আপনারা যদি বাঁদিকে আসেন, অ্যাট এ স্ট্রেচ এই পুরো রাস্তাটাই কিন্তু অ্যাকচুয়ালি এই জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে গেছে। এবার জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে একদম সেটা গিয়ে শেষ হচ্ছে কিন্তু বিষ্ণুপুরে। আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুরে। এখানে পুরো রাস্তার শোভা এনজয় করতে করতে যাচ্ছি। বিষ্ণুপুরে আমাদের উদ্দেশ্য কিন্তু আজকে কিছু মন্দির, ওখানকার যে ফেমাস মন্দিরগুলো, অসম্ভব এখানে আওয়াজ হচ্ছে, ফেমাস মন্দিরগুলো দেখা, এবং ওই মন্দিরগুলো দেখার পরে ওখান থেকে আমাদের নেক্সট স্টেপ কিন্তু আমরা গনগনি বেরিয়ে যাব। গনগনির সূর্যাস্ত দেখে তারপরে ওখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে আজকে ব্যাক করা। তো আমি এখানে দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য এই প্রকৃতির শোভাটা উপভোগ করবার জন্যে, এবং অসম্ভব সুন্দর লাগছে। মানে চারদিকে সবুজের মাঝখান দিয়ে রাস্তাটা সোজা চলে গেছে, আর মাঝখান দিয়ে এই ফালির মতো এক ফোঁটা নীল, মানে দারুণ সৌন্দর্য। এখানে যারা আসছেন তারা যদি এখানে এসে এই রাস্তাটা দিয়ে বাইক না চালিয়ে যান তাহলে মজাই পাবেন না। হ্যাঁ, থাকার জায়গাটা নিয়ে এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে বনলতা রিসর্ট কিন্তু সত্যিই খুব কস্টলি। আমি এখানে দাঁড়িয়ে কথাটা বলছি, আমার বনলতা রিসর্টে দাঁড়িয়ে কথাটা বলা উচিত ছিল। জায়গাটা অসম্ভব সুন্দর, আবারও বলছি কস্টলি। এটা আমাদের, সত্যি কথা বলতে, আমাদের সাধারণ মধ্যবিত্ত লোকের জন্য থাকার জন্য হয়তো একটু বেশিই কস্টলি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আরণ্যক রিসর্ট এবং বনশ্রী রিসর্ট, এই দুটো রিসর্ট কিন্তু ট্রাই করতে পারেন। বনশ্রী রিসর্টের একটা সুবিধা যেটা হচ্ছে যে বনশ্রী রিসর্টটা কিন্তু এই একটা প্রবলেম, এখানে প্রচণ্ড আওয়াজ। যাই হোক, বনশ্রী রিসর্টটা কিন্তু একেবারে শহরের ওই এন্ডে নয়, বনশ্রী রিসর্টটা কিন্তু এই জয়পুর ফরেস্টের একটু ভিতরে। যার জন্যে আমি, যেহেতু আপনারা একটু আগে ভিডিওটা দেখলেন, যে বনশ্রী রিসর্টের অ্যাটমসফিয়ারটা কিন্তু বনলতা রিসর্টের থেকে একটু অন্যরকম। সেখানে গেলে আপনারা কিন্তু একটা অন্যরকম কমফোর্ট পাবেন, তো ট্রাই করে দেখতে পারেন। বিষ্ণুপুর মানে টেরাকোটার বিষ্ণুপুর, বালুচরির বিষ্ণুপুর। বিষ্ণুপুর সম্পর্কে এভাবে কয়েক মিনিটে বলাটা অসম্ভব, তাই এটার জন্য লাগবে কিন্তু একটা গোটা ব্লগ। সেটা আমি পরে আনবো। তবে এখানে এলে অবশ্যই যা যা দেখবেন তার লিস্টটা আপনাদের বলে দিই। প্রথমে যদি রাসমঞ্চ দিয়ে শুরু করেন তাহলে তার পরপরই পড়বে শ্যামরাই মন্দির, গুমঘর, দুর্গাবাড়ি, হাওয়া মহল, মল্ল রাজবাড়ির তোরণ, হাম্বির উদ্যান, লালজি মন্দির,
জোড়বাংলো মন্দির, দলমাদল কামান আর জোড় মন্দির শ্রেণী। তবে এই সবই কিন্তু বিষ্ণুপুরের 2-3 কিলোমিটার এরিয়ার মধ্যেই পড়বে, যা দেখতে খুব বেশি হলে 1 থেকে 2 ঘন্টা লাগা উচিত। তবে মল্ল রাজাদের সময় স্থাপিত এই সব মন্দিরের গায়ে অসংখ্য চিত্রকলার উদাহরণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গেলে কিন্তু গোটা দিন লেগে যেতে পারে, আর একসময় প্রচন্ড খিদেও পেয়ে যেতে পারে। আমাদেরও ঠিক তাই পেল। তো একটু আগে মোনালিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে একটা অসম্ভব বাঙালি খাওয়া দাওয়া খেয়ে বেরোলাম, এবং মানে অসম্ভব ভালো। এই এখনো পিছন থেকে আওয়াজ দিয়ে যাচ্ছে, অসম্ভব ভালো খাবার খেয়েছি, মানে কিছু বলার নেই। মানে দুপুরবেলাটা পুরো তৃপ্তি হয়ে গেল। তো যারা বিষ্ণুপুরে আসছেন এখানে ভিজিট করতে, মানে মন্দির দেখতে আসছেন এবং ট্যুরে আসছেন, ট্রিপে আসছেন, একদিনের ট্রিপে, চোখ বন্ধ করে মোনালিসা হোটেলে চলে আসুন। এখানকার খাওয়া দাওয়া টু গুড, টু গুড। এরপরে ন্যাশনাল হাইওয়ে 14 ধরে আমরা পাড়ি দিলাম আমাদের শেষ গন্তব্যের দিকে। বিষ্ণুপুর থেকে 28 কিলোমিটার দূরে আমাদের লক্ষ্য ছিল শিলাবতী নদীর পাড়ে গড়বেতার একটা অতি পরিচিত টুরিস্ট স্পট গনগনি। গনগনি কেন এত বিখ্যাত আর কেনই বা মানুষ এখানে আসেন সেটা বলবো, তবে তার আগে বলে দিই এখানে আসার খুব ভালো সময় কিন্তু গরমকাল বা বর্ষাকাল বাদে যে কোনো সময়, যদি না আপনি গরমে কাহিল হতে চান বা বর্ষায় পা পিছলে হড়কে নিচে না পড়তে চান। এবার বরং চলুন একটু নদীর পাড়ে ঘুরে আসি। রাস্তা একটু পাথুরে আর উঁচু নিচু, তাই একটু সাবধানে নামতে হবে। আর আরও ব্যাপার যেটা হচ্ছে যে এখানে পুরো ঝোপঝাড় হয়ে গেছে চারদিকে। এ কি ভাই, তোর কথা বলিনি, ঝোপঝাড়ের কথা বলেছি। এদিকে পুরো ঝোপঝাড় হয়ে গেছে। মানে ঝোপঝাড় হয়ে যাওয়ার জন্য কি হয়েছে যে ক্যানিয়নের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাই পুরো ঢাকা পড়ে গেছে। কোনো জায়গাতেই ঝোপঝাড় থাকলে কোনো কিছু ভিজিবল ভালো করে হয় না, তো ঝোপঝাড় কাটলে তবেই জিনিসটা ভিজিবল হয়। তো সেটা তোকে বুঝতে হবে। কথাবার্তা, অশ্লীল কথাবার্তা। শালীনতার কোনো মা বাপ নেই, যদিও আমি এটা ব্লগে দিতে পারবো, কারণ এটা ইঙ্গিতপূর্ণ, কিন্তু ডাইরেক্ট কথা নয়। এনিওয়েজ, আরে ইউএ লিখে দিবি। যাই হোক, সৈকত এখন উপর থেকে ছবি তুলছে ওই যে, আর আমি আছি নিচে। আমার ঠিক পিছনে এই যে ক্যানিয়নের মতো এই রাস্তাটা তৈরি হয়ে গেছে। তো বেসিক্যালি পিছনে যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, এই জায়গাটা বেসিক্যালি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত। যারা গনগনি এসছেন তারা অলরেডি জানেন, যারা জানেন না তাদের জন্য ইনফরমেশনটা। শিলাবতী নদীর পাশে এই যে জায়গাটা ভেঙে 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 উপর থেকে এই তৈরি হয়েছে এই গিরিখাতের মতো জায়গাটা, এই জায়গাটাই কিন্তু এখানকার সবথেকে বড় স্পেশালিটি। আর আরও একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে শিলাবতী নদীর সামনে থেকে এই গনগনিতে সূর্যাস্ত, যেটা না দেখলে হয়তো এই জায়গার একটা বড় সৌন্দর্য মিস করে যাওয়ার মতো পরিস্থিতি হয়। তো আমি হাঁপিয়ে গেছি আসলে। আমরা একটু পরে উপরে যাব, উপর থেকে এই পুরো ভিউটা দেখব। কিন্তু গিরিখাতের মতো এই যে টানেলিংটা তৈরি হয়েছে, ক্যানিয়নের মতো এই যে টানেলিংটা তৈরি হয়েছে, এই টানেলিংটা এবং এই স্ট্রাকচারটা দেখতে গেলে কিন্তু আপনাকে নিচে আসতে হবে সাইডে। তবে এখানকার বহু জায়গা, মানে আরও অনেকটা জায়গা যেটা হয়েছে সেটা হচ্ছে যে গাছপালায় ঢেকে গেছে, এবং ঢেকে যাওয়ার জন্য কি হয়েছে যে অনেকটা ভিউ কিন্তু এখানে ঢাকা পড়ে যায়, যেটা হয়তো এই গাছপালাগুলো শুকিয়ে গেলে আরও পরিষ্কারভাবে দেখা যাবে। এবার আমাদের সেই মুহূর্ত যার জন্য আশা। জঙ্গলের মাথা ছুঁয়ে পশ্চিম আকাশে লাল সূর্যের একটু একটু করে মিলিয়ে যাওয়া লালচে রং, আর তার সাথে সাথে দূরে গড়বেতা গ্রাম ও তার উপর দিয়ে চলে যাওয়া রেল ব্রিজ।
আর এই বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের উপর থেকে দূরে প্রকৃতির মাঝখানে সাপের মতো এঁকে বেঁকে বয়ে যাওয়া আমাদের এই শিলাবতী নদী, এই দৃশ্য যারা একবার দেখেছেন তারা সারা জীবন মনে রাখবেন। প্রকৃতির এই অপরূপ রংমেলান্তি খেলা দেখতে আমি তো বারবার আসতে রাজি আছি, তবে আজ আর নয়, সন্ধে হয়ে আসছে। যাই হোক, তো আমাদের এখন গনগনি ট্রিপ এখানেই শেষ। আমরা শুরু করেছিলাম সকালবেলা বিষ্ণুপুর দিয়ে, জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে বিষ্ণুপুর গিয়ে বিষ্ণুপুরের মন্দিরগুলো কভার করে এসে তারপরে এখন এই গনগনিতে এসে গনগনির সূর্যাস্ত দেখে আমাদের মন টোটাল ভরে গেছে। এখন আমরা যাব বাড়ির দিকে। তবে একটা জিনিস আমি এখানে বলতে পারি, সেটা হচ্ছে যে শনিবারে যারা বাইক ট্রিপ করতে চান, একদিন বা 1.5 দিনের জন্য যারা বাইক ট্রিপ করতে চান, তারা কিন্তু অবশ্যই এইরকমভাবে প্ল্যানটা করতে পারেন যে শনিবার এসে জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে ওখানে কোনো একটা রিসর্টে থেকে সেখানে খানিকটা সময় কাটিয়ে তারপরে বিষ্ণুপুর গনগনি হয়ে তারপরে ব্যাক করতে পারেন পরের দিন। আর যদি আপনারা আরও একটা দিন থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই বলবো যে মুকুটমণিপুর আর শুশুনিয়া আপনারা ঘুরে আসতে পারবেন, অসুবিধা নেই। যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।